লুটপাট কমিশন বাণিজ্যে 20,000 কোটি টাকার মালিক সোহাইল, 200 হত্যার অভিযোগ, 4 দিনের রিমান্ড। এস আলম মুক্ত করতে ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত, 6 ব্যাংকের শেয়ার বিক্রি ও হস্তান্তরের নিষেধাজ্ঞা। নসরুল হামিদের অফিস থেকে কোটি টাকা সহ বিপুল বিদেশি মুদ্রা জব্দ, পালানোর সময় বিমানবন্দরে শাকিল রূপা আটক। শুনছিলেন প্রেস সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদের সাথে আছি আমি রীতা চৌধুরী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 চ্যানেলে। দখল, লুটপাট, নিয়ম বহির্ভূত ব্যবসা কমিশন বাণিজ্যের মাধ্যমে অন্তত 20,000 কোটি টাকার মালিক নৌবাহিনী থেকে সদ্য বাধ্যতামূলক অবসরে যাওয়া রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহাইল। পায়রা ও চট্টগ্রাম সমুদ্র বন্দরের চেয়ারম্যান থাকাকালে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সাথে যোগসাজশে অবৈধভাবে অর্জন করেন এই অর্থ। এছাড়া র্যাব ও ডিজিএফআই এর থাকা অবস্থায় 200 বিচার বহির্ভূত হত্যার অভিযোগ রয়েছে সোহাইলের বিরুদ্ধে। মানিক শিকদারের রিপোর্ট। ক্ষমতার অপব্যবহার করে অর্থ উপার্জন সহ সব অপকর্মই করেছেন নৌবাহিনী থেকে বাধ্যতামূলক অবসরে যাওয়া রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহাইল। দখল, লুটপাট, বন্দরকেন্দ্রিক কমিশন বাণিজ্য, মামলার তদন্ত ধামাচাপা দেয়া, এসবই ছিল তার নেশা। বাহিনীর সুনাম মর্যাদার কথা তিনি কখনোই ভাবেননি। ক্ষমতার দাপট দেখিয়ে দু হাতে কামিয়েছেন হাজার হাজার কোটি টাকা। 5 জন মানুষের নাম উল্লেখ করে কেস দেওয়া হলে তার সাথে আরও 500, 2,000, 3,000 লোকের নাম ঢুকিয়ে দিয়ে তাদেরকে অযথা বাণিজ্য করার জন্য, মানুষকে হ্যারাসমেন্ট করার জন্য তারা এই বাহিনীকে ব্যবহার করে। সোহেলের ক্ষমতার দাপট দেশবাসী প্রথম দেখেছে যখন তিনি র্যাবের মুখপাত্র। প্রত্যেকটা জিনিস শুরু থেকে আমরা অত্যন্ত যত্ন সহকারে এবং ধীরে ধীরে চিন্তা ভাবনা করে আমরা কাজ করছি। পরে ডিজিএফআই এ যোগ দিয়ে হয়ে ওঠেন আরও ভয়ঙ্কর। 2 শতাধিক বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ সোহাইলের বিরুদ্ধে। সরকারের রাজনৈতিক প্রতিপক্ষ ও নিরীহ মানুষকে আটক করে অর্থ আদায়ের অভিযোগ বিস্তর। সাংবাদিক দম্পতি সাগররুনি হত্যা মামলার তদন্ত বাধাগ্রস্তের অভিযোগ আছে সোহাইলের বিরুদ্ধে। কমান্ডার সোহেলই তো শেখ হাসিনার মাফিয়া তন্ত্রের অংশ। সে র্যাবে ছিল, অনেক গুমখুমের সাথেও জড়িত সে। এসব অপকর্ম করে দ্রুতই শেখ হাসিনার আস্থাভাজন হয়ে উঠেছিলেন তিনি। কোনো জাহাজ বা ঘাঁটি কমান্ড কিংবা গুরুত্বপূর্ণ সামরিক কোর্স না করেই পান একের পর এক পদোন্নতি, সাথে প্রাইস পোস্টিং। পায়রা সমুদ্র বন্দরের চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ার পর অর্থের নেশা আরও বেড়ে যায় সোহাইলের। অভিযোগ রয়েছে অনিয়ম আর লুটপাটের মাধ্যমে এখান থেকে কামিয়েছেন প্রায় 8,000 কোটি টাকা। এরপর সোহেলের সামনে আরও বড় সুযোগ আসে। রিয়ার অ্যাডমিরাল হয়ে 2023 সালের 12 এপ্রিল চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান হিসেবে যোগ দেন তিনি। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সাথে যোগসাজশে বন্দর কেন্দ্রিক সব ধরনের ব্যবসা, চুক্তি, ঠিকাদারি, নিলাম সবই নিয়ন্ত্রণে নেন সোহাইল। অবৈধ কারবারিদের সহায়তায় কাস্টমসের কর্মকাণ্ডেও হস্তক্ষেপ করেন তিনি। চট্টগ্রাম বন্দর থেকে অর্জন করেন 12,000 কোটি টাকা। সোহেলের অর্জিত বেশিরভাগ অর্থই পাচার হয়ে গেছে। থাইল্যান্ড, সিঙ্গাপুর, দুবাই সহ আরও কয়েকটি দেশে রয়েছে তার সম্পদ। বাংলাদেশ ম্যানুয়াল অফ মিলিটারি ল যে বই আছে, সেই বইতে তাদেরকে সাজা দেওয়ার নির্দিষ্ট আইন আছে। খুবই সহজ, খুবই স্পষ্ট সেই আইনগুলো। সেই আইনে সেখানে তাদেরকে কোর্ট মার্শাল করে সাজা দিতে পারে, তাদেরকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর দিতে পারে। নিজ এলাকা ময়মনসিংহে বড় ভাই সাবেক যুগ্ম সচিব গোলাম কিবরিয়া ও আরেক ভাই শহীদের নামেও করেছেন বিস্তর সম্পদ। 60 জায়গা এখানে ছিল, রেপেরিয়ে হুনায়াম করে বাইদে হায়া জায়গাটা জোর করে নিছে। আমাদের আসা যারা আছে
বা বেঞ্চেরে আসো ওদের যা আগাও এভাবে নিয়ে গেছে, বলছে যেটা আঁকা দিবে এটা আঁকা নাই। ব্রহ্মপুত্র পাড়ের 200 একর জমি দখল করেছেন সোহাইলের পরিবারের সদস্যরা, যার মূল্য অন্তত 400 কোটি টাকা। সচিব, প্রশাসন, র্যাব তাদের ভয় দেখায়া এখানে গরিব দুঃখীর মানুষের অনেক অনেক সম্পদ নিয়ে গেছে। এই ভূমিদস্যুদের চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় আনা উচিত। এসব সম্পদের উৎস খতিয়ে দেখার তাগিদ টিআইবির। যারাই দুর্নীতি করছে বা তাদের সঙ্গে সম্পৃক্ত ছিল তাকে অবশ্যই এখন একটি যৌক্তিক বিচারের আওতায় আনা প্রয়োজন। হাসিনার পতনের পর 19 আগস্ট বাহিনী থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহাইলকে। এরপর 20 আগস্ট বনানী এলাকা থেকে গ্রেফতার হন তিনি। দুর্নীতি দমন কমিশনে সোহাইলের নামে 20,000 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ জমা পড়েছে। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে ছাত্র আন্দোলনের যুবদল নেতা হত্যা মামলায় সাবেক নৌ কর্মকর্তা চট্টগ্রাম বন্দরের সদ্য সাবেক চেয়ারম্যান এম সোহাইল ও আওয়ামী লীগ নেতা আহমেদ হোসেনকে 4 দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। আসামি পক্ষের আইনজীবী জামিন আবেদন করলে তার নাকচ করে দেওয়া হয়। বিস্তারিত জানাচ্ছেন মাহতাব মিনহাজ। পল্টন থানায় দায়ের করা ছাত্র আন্দোলনে নিহত যুবদল নেতা নবীন তালুকদার হত্যা মামলায় গ্রেফতার করা হয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন এবং একসময়ের র্যাবের মুখপাত্র চট্টগ্রাম বন্দরের সদ্য সাবেক চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহাইলকে। বুধবার বেলা 2টার দিকে ডিবি কার্যালয় থেকে তাদের আদালতে তোলা হয়। তাদের বিরুদ্ধে 10 দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা পল্টন থানার উপপরিদর্শক নাজমুল হাসান। আবেদনের ভিত্তিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালত দুজনের 4 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। আসামি পক্ষে একজন আইনজীবী এই রিমান্ড দরখাস্ত বাতিলপূর্বক আসামিদের জামিনে প্রার্থনা করেন। আদালত উভয় পক্ষের বক্তব্য শোনার পর এজাহার এবং রিমান্ডের দরখাস্তের গুণাগুণের উপরে ভিত্তি করে বা পর্যালোচনা করে তিনি আসামিদের বিরুদ্ধে 4 দিনে রিমান্ড মঞ্জুর করেন। মঙ্গলবার রাতে রামপুরা থেকে আহমেদ হোসেন এবং বনানী থেকে মোহাম্মদ সোহাইলকে গ্রেফতার করা হয়। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। অবশেষে বহুল বিতর্কিত ব্যবসায়ী এস আলমের নিয়ন্ত্রণ মুক্ত হচ্ছে ইসলামী ব্যাংক। ভেঙে দেওয়া হচ্ছে ব্যাংকটি পরিচালনা পর্ষদ। বেশিরভাগ শেয়ার এস আলমের হাতে থাকায় স্বতন্ত্র পরিচালক দিয়েই নতুন পর্ষদ গঠন হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। আর এস আলমের শেয়ার থাকবে সরকারের জিম্মায়। যে কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি যদি ফিট অ্যান্ড প্রপার টেস্ট, এটাকে আমি আন্ডারস্কোর করছি, ফিট অ্যান্ড প্রপার টেস্ট, অর্থাৎ তার চরিত্রাত্মিক বৈশিষ্ট্য, তাদের পূর্বের কার্যকলাপ, তাদের ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ, এগুলো সব দেখে যদি আমরা মনে করি যে এই কোম্পানি বা এই ব্যক্তি এটা এখানে বোর্ডে ঢোকার উপযুক্ত এবং সে 2% শেয়ার আছে, তাহলে সে স্পন্সর শেয়ার হোল্ডার হিসেবে বোর্ডে যেতে পারবে। সরকারিভাবে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আমরা একটা বোর্ড, ছোট আকারের একটা বোর্ড আমরা ওখানে বসিয়ে দেব, যেটা ইমিডিয়েটলি এটাকে রক্ষণাবেক্ষণ করবেন এবং চেষ্টা করবেন এটাকে দাঁড় করিয়ে রাখতে, যাতে এটা ধসে না যায়। ব্যাংক খাতের লুটেরা এস আলমের উড়ন্ত ঘুড়ির নাটাই টানতে শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের প্রেক্ষিতে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি এস আলম পরিবারের সদস্য সহ 25 ব্যক্তি ও 56 প্রতিষ্ঠানের হাতে থাকা 6 ব্যাংকের শেয়ার বিক্রি ও হস্তান্তরের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। রাজীব জামানের রিপোর্ট। সাইফুল আলম মাসুদ আর্থিক অঙ্গনে এস আলম নামেই পরিচিত। একের পর এক ব্যাংক দখল আর লুটপাট করে দেশের আর্থিক খাতকে ঝুঁকির মধ্যে ফেলেছেন এই অলিগার্ক। অন্তত 6টি ব্যাংক তার নিয়ন্ত্রণে। অর্ধশত নাম সর্বস্ব প্রতিষ্ঠানের নামে লাখো কোটি টাকা হাতিয়ে নিয়েছেন তিনি। এবার তার লুটপাটে লাগাম টেনেছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী এস আলমের মালিকানাধীন 6 ব্যাংকের শেয়ার বিক্রি ও হস্তান্তরে নিষেধাজ্ঞা দিয়েছে বিএসইসি।
বাংলাদেশ ব্যাংক যে ৮১ ব্যক্তি ও প্রতিষ্ঠানের শেয়ার ক্রয় বিক্রয় ও হস্তান্তরে নিষেধাজ্ঞা দিয়েছে তার মধ্যে ব্যক্তি পর্যায়ের শেয়ারধারী ২৫ জন হলেন মোহাম্মদ সাইফুল আলম ওরফে এস আলম, তার স্ত্রী ফারজানা পারভিন, ছেলে আহসানুল আলম, মাইমুনা খানম, আতিকুন নেসা, শারমিন ফাতেমা, মারজিনা শারমিন, ফারজানা বেগম, শাহানা ফেরদৌস, রহিমা বেগম, মোহাম্মদ আব্দুল মালেক, আশরাফুল মুস্তফা চৌধুরী। মোহাম্মদ আবদুল্লাহ হাসান, মুস্তফা চৌধুরী, জামাতা বেলাল আহমেদ, মাহমুদুল আলম, আরশাদুল আলম, এস আলমের বোন বদরুন্নেসা আলম ও তার স্বামী ওয়াহিদুল আলম শেঠ, রোকেয়া ইয়াসমিন, এস আলমের ভাই শহীদুল আলম ও ওসমান গনি, হালিমা বেগম, রাশেদুল আলম এবং এস আলমের ভাগ্নে মোহাম্মদ মুস্তান বিল্লাল আদিল। এসব ব্যক্তির বেশিরভাগই এস আলম পরিবারভুক্ত। এদিকে ৬ ব্যাংকের শেয়ারধারী এস আলম সংশ্লিষ্ট ৫৬টি প্রতিষ্ঠান যাতে এসব ব্যাংকের শেয়ার বিক্রি বা হস্তান্তর করতে না পারে তাতেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। নিষেধাজ্ঞা প্রতিষ্ঠানগুলো হচ্ছে এবিসি ভেঞ্চার্স, আর্মাডা স্পিনিং মিলস, বাংলাদেশ পেট্রোকেমিক্যালস, ব্লু ইন্টারন্যাশনাল, ব্রিলিয়েন্ট বিজনেস কোম্পানি, ব্রডওয়ে ইম্পেক্স কোম্পানি, C&A এক্সেসরিজ, C&A ফেব্রিক্স, ক্যারোলিনা বিজনেস এন্টারপ্রাইজেস, ডায়নামিক ভেঞ্চার্স, এভারগ্রিন শিপিং, এক্সেল ডাইং অ্যান্ড প্রিন্টিং, এক্সেলশিওর ইম্পেক্স কোম্পানি, ফতেহাবাদ ফার্ম, জেনেসিস টেক্সটাইলস অ্যাক্সেসরিজ অ্যান্ড অ্যাপারেলস, গ্লোবাল ট্রেডিং কর্পোরেশন, গ্র্যান্ড বিজনেস, হাসান আবাসন, হাই ক্লাস বিজনেস এন্টারপ্রাইজেস, হোলিস্টিক্স ইন্টারন্যাশনাল, হানিওয়েল সিকিউরিটিজ কর্পোরেশন, আইডিয়াল ফ্লাওয়ার মিলস, JMC বিল্ডার্স, কর্ণফুলী ফুডস, কর্ণফুলী প্রাকৃতিক গ্যাস, কিং স্টোন ফ্লাওয়ার মিলস, কিংসওয়ে এন্ডিভোর্স, লিডার বিজনেস এন্টারপ্রাইজ, লায়ন সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্টস, লায়ন হেড বিজনেস রিসোর্সেস, ম্যারাথন ট্রেড ইন্টারন্যাশনাল, মিল্কওয়ে ইম্পেক্সকো, মডার্ন প্রপার্টিজ, নওশিন স্টিলস, ওশান রিসোর্টস, পদ্মা এক্সপোর্টস ইম্পোর্ট অ্যান্ড ট্রেডিং, প্যারাডাইজ ইন্টারন্যাশনাল, পিক্স বিজনেস এন্টারপ্রাইজ, পারসেপ্টা এন্ডিভোর্স, প্লাটিনাম এন্ডিভোর্স, পোর্টম্যান সিমেন্টস, প্রাসাদ প্যারাডাইস রিসোর্টস, পুষ্টি ভেজিটেবলস ঘি, রিলায়েবল এন্টারপ্রেনিয়র্স, শাহ আমানত প্রাকৃতিক গ্যাস কোম্পানি, সলিড ওয়াক ইন্স্যুরেন্স PCC, সোনালী কার্গো লজিস্টিক্স, ইউনিগ্লোব বিজনেস রিসোর্সেস, ইউনিক ইনভেস্টমেন্ট অ্যান্ড সিকিউরিটিজ, ইউনিটেক্স সিমেন্ট, ইউনিটেক্স স্টিল মিলস, ইউনিটেক্স টায়ার, ভাইব্রেন্ট এন্ডিভোর্স, ভিক্টর ট্রেড অ্যান্ড বিজনেস, ওয়াসিকো লিমিটেড ও ওয়েস্টার্ন ডিজাইনার্স লিমিটেড। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী ইসলামী ব্যাংক থেকে এস আলম গ্রুপ নামে বেনামে ১ লাখ কোটি টাকা বের করেছে। নিজের মালিকানাধীন আরও ৫ ব্যাংক এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো থেকেও হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে গোটা আর্থিক খাতকেই ঝুঁকির মধ্যে ফেলেছে এস আলম গ্রুপ। রাজীব জামান, ২১ টেলিভিশন। সাবেক বিদ্যুৎ জ্বালানি মন্ত্রী নসরুল হামিদের প্রতিষ্ঠান হামিদ গ্রুপের কার্যালয়ে অভিযান চালিয়ে ১,৫১,০০০ টাকা সহ বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা এবং অন্যান্য সরঞ্জামাদি জব্দ করেছে ঢাকা জেলা প্রশাসন। অভিযানের সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু উপস্থিত ছিলেন। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। বুধবার ভোর 4:30টার আগে থেকে রাজধানীর বনানীতে সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদের কার্যালয় প্রিয় প্রাঙ্গণ ঘিরে রাখে সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে অভিযান শুরু করে ঢাকা জেলা প্রশাসন। তার কার্যালয় থেকে ১,৫১,০০০ টাকা, ৫১০ তুর্কি লিরা এবং ২০০ পাউন্ড উদ্ধার করা হয়। একটি পিস্তল, ২টি ম্যাগাজিন এবং ৫০ রাউন্ড গুলিও উদ্ধার করা হয়। অভিযানের সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর উপস্থিত ছিলেন। অভিযানে গড়িমসি নিয়ে প্রশ্ন তোলেন গণ অধিকার পরিষদের সভাপতি। যেহেতু আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোটা বর্তমানে স্বাভাবিক না, পুলিশি ব্যবস্থাটা পুরোটা এখন পর্যন্ত কার্যকর হয়নি, কাজে এরকম একটা গুরুত্বপূর্ণ অভিযানে স্বাভাবিকভাবেই দেশের ক্রান্তিলগ্নে সেনাবাহিনী যেভাবে সহায়তা করেছে, এখানেও সেনাবাহিনী সেই সহায়তাটা করছে। ছাত্র আন্দোলন দমাতে এই বাড়ি থেকে বিপুল অর্থ যেত বলেও অভিযোগ করেন তিনি। তৌহিদুর রহমান, ২১ টেলিভিশন, ঢাকা। এদিকে দেশ ছেড়ে পালানোর সময় শাহজালাল বিমানবন্দর থেকে আটক করা হয়েছে ৭১ টেলিভিশনের চাকুরিচ্যুত প্রধান বার্তা সম্পাদক শাকিল আহমেদ এবং প্রধান প্রতিবেদক ও উপস্থাপিকা ফারজানা রূপা। ফ্রান্সে যাওয়ার পরিকল্পনা ছিল তাদের। ছাত্র জনতার আন্দোলনের সময় গণহত্যায় সমর্থন দেয়া শাকিল, রূপা গত ৫ই আগস্ট থেকে
পলাতক ছিলেন। বিস্তারিত জানাচ্ছেন আদিত্য মামুন। কোটা বিরোধী আন্দোলন করছেন তারা সব গণভবনে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সব সংবাদ সম্মেলনেই শাকিল রূপার উপস্থিতি ছিল অবধারিত। নিশ্চয়ই আপনার নজরে এসেছে। হাসিনা তোষণনীতি অবলম্বন করে প্রশ্ন করতেই সেখানে তাদের উপস্থিতি নিশ্চিত করা হতো। ছাত্র জনতার আন্দোলনের সময় গণহত্যা সমর্থন করে বক্তব্য দিয়ে বিতর্ক তৈরি করত তারা। মাননীয় প্রধানমন্ত্রী, কোটা বিরোধী আন্দোলন চলছে এখন পর্যন্ত। মুক্তিযোদ্ধাদের অনেকে, আজকে সকালেও একজনের সঙ্গে কথা হচ্ছিল যিনি মীর কাসিম আলীর সাক্ষী দিয়েছেন। শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলে তারাও পালানোর চেষ্টা করে, তবে ব্যর্থ হয়। ছাত্র জনতার দাবির মুখে সম্প্রতি তাদের চাকরিচ্যুত করে ৭১ টেলিভিশন কর্তৃপক্ষ। বুধবার আবারও তারা পালানোর চেষ্টা করে, তবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হন তারা। টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ফ্রান্সে যাওয়ার পরিকল্পনা ছিল তাদের। বিমানবন্দর কর্তৃপক্ষ পরে তাদেরকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করে। শেখ হাসিনা ৪ মেয়াদে শাকিল রূপা অবৈধভাবে হাজার কোটি টাকা সম্পদ গড়েছেন এমন অভিযোগ জমা পড়েছে দুর্নীতি দমন কমিশনে। আদিত্য মামুন, ২১ টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরব তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকবে। শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার আরও ৪ অভিযোগ। কক্সবাজারে হত্যা চেষ্টা মামলায় কারাগারে বদী। আবার আমন্ত্রণ ২১ সংবাদে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে পাচার করা অর্থ ফিরিয়ে আনতে ব্রিটিশ সরকারের সহযোগিতা চেয়েছেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সাথে সাক্ষাতে তিনি একই সাথে বাংলাদেশি বিনিয়োগের আহ্বান জানান। রাষ্ট্রদূত বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে দেশ সহযোগিতা করতে যুক্তরাজ্য প্রস্তুত। এর আগে ডক্টর ইউনূসের সাথে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইয়োয়ামা কিমিনোরি। তিনি অর্থনৈতিক সহযোগিতা, শান্তি ও স্থিতিশীলতা এবং দুদেশের মানুষের মধ্যে যোগাযোগ বাড়ানোর বিষয়টি গুরুত্ব দেন। বৈঠক শেষে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম ব্রিফিংয়ে তথ্য জানান। প্রফেসর ইউনূস ব্রিটেনের অ্যাম্বাসাডার হাই কমিশনের কাছে বলবো যে সাপোর্ট চেয়েছেন, যে এই যে প্রচুর মানুষ, অনেক আগের রেজিমের এরা অনেকে যে টাকা যে মানি লন্ডারিং করেছেন সেটার বিষয়ে এটাকে ট্র্যাক করা বা এই টাকাকে ফিরিয়ে আনার জন্য তাদের হেল্প চেয়েছেন। আপনি জানেন ব্রিটেনে অনেকে বাংলাদেশি প্রাক্তন গভর্নমেন্টের অনেকে ওইখানে বাড়ি ঘর করেছেন, তো টাকাটা কিভাবে গেল। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তার জন্য দলের সব স্তরে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সামাজিক যোগাযোগ মাধ্যমের স্ট্যাটাসে বলেন, বিধ্বংসী আকস্মিক বন্যা বাংলাদেশের পূর্ব ও দক্ষিণ পূর্ব অঞ্চলের 4টি জেলায় আঘাত হেনেছে, যার ফলে লক্ষাধিক লোক অসংখ্য গ্রামে পানিবন্দী হয়ে পড়েছেন। এসব জেলায় পরিবার, জীবিকা ও সম্পত্তি রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বানও জানান তিনি। চট্টগ্রামে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৭৭ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত সংস্থায় অভিযোগ দায়ের করা হয়েছে। এছাড়া মিরপুরে ও ময়মনসিংহে গণহত্যার আরও 3টি অভিযোগ তদন্ত সংস্থায় দাখিল করা হয়েছে। এ নিয়ে ট্রাইব্যুনালের সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে 8টি অভিযোগ দাখিল করা হলো। সুপ্রিম কোর্টে বুধবার এসব তথ্য জানান আবেদনকারীর আইনজীবীরা। বিস্তারিত শাকির আরজু রিপোর্টে। গত 16 জুলাই চট্টগ্রামের মুরাদপুরে কোটা সংস্কার আন্দোলনে নিহত হয় শিক্ষার্থী ফয়সাল আহমেদ শান্ত। শান্তর বাবা মোহাম্মদ জাকির হোসেন ছেলে হত্যা সহ গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনেন শেখ হাসিনা, সাবেক মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক মেয়র আজম ও নাসির সহ 77 জনের বিরুদ্ধে। জুলাই গণহত্যাকে মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্যা হিসাবে আরেকটি অভিযোগ দায়ের করেছি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, বেশ কয়েকজনকে এখানে আসামি করেছি, পুলিশের ঊর্ধ্বতন যারা আছেন তারা, এবং চট্টগ্রামে তৎকালীন সময়ে যারা ক্ষমতায় ছিলেন এবং যে সমস্ত পুলিশ সদস্যরা সরাসরি ফিল্ডে
অবস্থান নিয়েছেন এবং অংশগ্রহণ করেছেন। অপরাধের ধরনে বলা হয়েছে 1 থেকে 16 নম্বর আসামির নির্দেশে ও পরিকল্পনায় অন্যান্য আসামিরা নির্বিচারে গুলি করে বৈষম্যবিরোধী আন্দোলনকারী সাধারণ নিরস্ত্র ছাত্র জনতাকে হত্যা করে। যদি কমান্ডার বা সুপিরিয়র অফিসার দেখেন যে তার সাবঅর্ডিনেটরা এরকম ম্যাসাকার করছেন, উনি ক্ষমতা থাকা সত্ত্বেও যদি তাদেরকে প্রিভেন্ট না করেন, এটাও কমন রেসপন্সিবিলিটির মধ্যে পড়বে। এদিকে আন্দোলনের সময় মিরপুরে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে একটিতে শেখ হাসিনা সহ 70 জন ও অপরটিতে শেখ হাসিনা সহ 73 জনের বিরুদ্ধে অভিযোগ আনেন নিহত এক শিক্ষার্থীর বাবা। এছাড়াও ময়মনসিংহে গণহত্যার অভিযোগে শেখ হাসিনা সহ 500 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে আমরা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 70 জন এবং অপরটিতে 73 জন আমরা আসামি করি এবং এটাতে অজ্ঞাত আছেন আরও প্রায় 450 থেকে 500 অজ্ঞাত আছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 28 জনের বিরুদ্ধে করা হত্যা মামলা রামপুরা থানাকে এজাহার নিতে নির্দেশ দেন আদালত। র্যাবের হেলিকপ্টার থেকে গুলির মামলায় শেখ হাসিনা, সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক সহ 5 জনের বিরুদ্ধে হত্যা মামলা মিরপুর মডেল থানাকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 49 জনের বিরুদ্ধে মামলা তেজগাঁও থানাকে এজাহার হিসেবে নথিভুক্তের নির্দেশ দিয়েছেন আদালত। সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর, আগুন ও লুটের ঘটনায় শেখ হাসিনা, শেখ রেহানা সহ 87 জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করেছেন জেলা ছাত্রদলের সহসভাপতি জুবের আহমদ। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ার বিএনপির কর্মী নয়ন হত্যা মামলায় সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এবি তাজুল ইসলামের 9 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এদিকে হত্যা চেষ্টা মামলায় কক্সবাজারে আলোচিত সাবেক এমপি আব্দুর রহমান বদিকে কারাগারে পাঠানো হয়েছে। বিএনপি কর্মী নয়ন হত্যা মামলায় ব্রাহ্মণবাড়িয়া 6 আসনের সাবেক এমপি এবি তাজুল ইসলামকে দুপুরে আদালতে তোলা হয়। শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 9 দিনের রিমান্ড দেন। সে সময় আসামি পক্ষের কোনো আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না। 2022 সালের 19 নভেম্বর নয়নকে গুলি করে হত্যা করা হয়। এদিকে কক্সবাজারে ইয়াবা গডফাদার সাবেক এমপি বদিকে টেকনাফের একটি হত্যা চেষ্টা মামলায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ছাত্র জনতা অভ্যুত্থানে গুলি করে সোহাগ মিয়া নামে এক যুবককে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও তার ছেলে সায়েম সোবহান আনভীর সহ 178 জনের বিরুদ্ধে খুনের মামলা হয়েছে। বাড্ডা থানায় গতকাল মঙ্গলবার মামলাটি করেন সোহাগের ভাই বিল্লাল মিয়া। মামলায় এজাহারে বলা হয় 5 আগস্ট সকাল 10টার দিকে বাড্ডার গুলশান লিংক রোড দিয়ে কর্মস্থলে যাচ্ছিলেন সোহাগ মিয়া। এ সময় সেখানে বৈষম্যবিরোধী ছাত্র জনতার মিছিল হচ্ছিল। সেখানে তখন আসামিদের নির্দেশে অবৈধ অস্ত্র দিয়ে এলোপাতাড়ি গুলি চালানো হয়। 12 বছর পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আকাশ থেকে সরে গেল পাপন নামের কালো মেঘ। পদত্যাগ করলেন নাজমুল হাসান পাপন। নতুন সভাপতি হয়েছেন সাবেক অধিনায়ক ও পরিচালক ফারুক আহমেদ। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে বিসিবির জরুরি বোর্ড মিটিংয়ে এসব সিদ্ধান্ত হয়। আকাশুজ্জামানের রিপোর্ট। ছাত্র আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা সরকার পতনের পর দেশের সব প্রতিষ্ঠানে জোর করে আঁকড়ে থাকা বড় কর্তাদের ছুঁড়ে ফেলার দাবি তোলে সাধারণ জনগণ। এর ব্যতিক্রম হয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও। সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ছেলে ও কিশোরগঞ্জ 6 আসনের সাবেক এমপি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের পদত্যাগের দাবিতেও হয়েছে মানববন্ধন। বেশ কদিন ধরেই শোনা যাচ্ছিল পদত্যাগ করার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন পাপন। তবে কবে কোথায় পদত্যাগ করবেন সে ব্যাপারে ছিল ধোঁয়াশা। অবশেষে বুধবার অনলাইনে হওয়া বোর্ড মিটিংয়ে পদত্যাগ করেছেন পাপন। এতে শেষ হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডে 12 বছরের পাপন অধ্যায়। এদিনই নাম জানা যায় নতুন সভাপতির। জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিসিবির সাবেক পরিচালক ফারুক আহমেদ হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি। এদিন পদত্যাগ করেন বিসিবির বেশ কয়েকজন প্রভাবশালী পরিচালকও। আকাশুজ্জামান, 21 টেলিভিশন। এরই সাথে শেষ করছি 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার।
লুটপাট কমিশন বাণিজ্যে 20,000 কোটি টাকার মালিক সোহাইল, 200 হত্যার অভিযোগ, 4 দিনের রিমান্ড। এস আলম মুক্ত করতে ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত, 6 ব্যাংকের শেয়ার বিক্রি ও হস্তান্তরে নিষেধাজ্ঞা। নসরুল হামিদের অফিস থেকে কোটি টাকা সহ বিপুল বিদেশি মুদ্রা জব্দ, পালানোর সময় বিমানবন্দরের শাকিল, রূপা আটক। সবশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।